শেখ হাসিনার প্রত্যাবর্তন সংগঠিত কি হচ্ছে কি আওয়ামী লীগ কিনা? এতদিন আপনারা ঢাকার নেতাদের কথা শুনেছেন, বিভিন্ন জায়গার নেতাদের কথা শুনেছেন, মন্ত্রীদের কথা শুনেছেন। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি চট্টগ্রামের একটি জেলা, যেটাকে এক সময় বাংলাদেশের সবচেয়ে সন্ত্রাস কবল জেলা হিসাবে চিনত। যদিও চেয়ারম্যান সাহেব তো আমার কথা রাগ করবেন না, সন্ত্রাস কবল এলাকা হিসেবে চিনত। বিগত 17-18 বছর সেই জায়গাটাকে কি করেছিল আওয়ামী লীগ সরকার, কিভাবে এটা নিয়ন্ত্রণ এনেছিল, এসব বিষয় নিয়ে খোলাখুলি আলোচনা করব। আমাদের সাথে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলার চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ ফটিকছড়ির সাংগঠনিক সেক্রেটারি জনাব নাজিম উদ্দিন মৌরি সাহেব। ওনাকে আমাদের সামনে নিয়ে এসেছি, চলুন ওনার কাছে যাওয়া যায়। আসসালামু আলাইকুম নাজিম ভাই, আপনি কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ আমি খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। নাজিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে অনেক দিন চেষ্টা করার পরে আমরা কোনো একজন চেয়ারম্যান বা কমিশনারদেরও তো পাওয়াই যাচ্ছে না, একজন চেয়ারম্যানের পাইছি যাকে আমরা অনেক কিছু জিজ্ঞেস করতে পারবো। অনেক কথা জানার আছে আপনার কাছ থেকে, অনেক কিছু ঘটছে, অনেক কিছু জানার আছে যেটা আপনারা যা জবাব দিতে পারবেন ওটা কোনো মন্ত্রী পারবে না। তাই আপনাকে অশেষ ধন্যবাদ। এখানে নাজিম ভাই, যদি আমি প্রথম একটা প্রশ্ন করি আপনাকে, অন্যদিকে না, আমি একটা জিনিস প্রশ্ন করি। 690 জন শিশু মারা গেল হামের মারা গেল 690 জন শিশু, এটা সরকারি হিসাব। কিন্তু পত্রপত্রিকা বা অন্য জায়গার হিসাবে প্রায় 1500-র উপরে। বিএনপি আলারা বলতেছে যে বিগত সরকার মানে আওয়ামী লীগ সরকারের উপর দায় দিচ্ছে যে টিকা দেওয়া হয়নি। আপনি একজন উপজেলা চেয়ারম্যান ছিলেন, আপনার ওখানে নিশ্চয় মমতা থেকে শুরু করে আরো অনেকগুলো এনজিও কাজ করতো যারা হামের টিকা দিত। আপনাকে আসলে কি টিকা দেন নাই, বা আপনার জানা মতে 22, 23, 24 কি টিকা দেওয়া হয় নাই? আসলে আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার কথা যারা শুনছেন, সর্বপ্রথম আমার এলাকা ফটিকছড়ি উপজেলার সর্বসাধারণের প্রতি আমার অনেক অনেক সালাম, শুভেচ্ছা। এবং এই প্রোগ্রামটি যারা দেখছেন, যেখান থেকে দেখছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, আমি সবাইকে আমি সালাম জানাচ্ছি, আদাব, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। আপনার এই যে প্রশ্নটি সেটা একদম প্রাসঙ্গিক। আপনি খেয়াল করে দেখবেন, বাংলাদেশ আওয়ামী লীগ 1949-এ বাংলাদেশ আওয়ামী লীগের যাত্রাকাল থেকে শুরু করে এই বাংলাদেশকে একটি রাষ্ট্রে রূপান্তর করার জন্য ধাপে ধাপে আওয়ামী লীগের যে পদক্ষেপ ছিল, সেই পদক্ষেপগুলি কেউ একটি সিস্টেমের মধ্যে ফেলে দিয়ে মুছে দেওয়ার চেষ্টা করলো, বা এই রিসেট বাটনে চাপ দিয়ে সব মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আওয়ামী লীগের অগ্রযাত্রা, ভাষা আন্দোলন, তারপরে 6 দফার আন্দোলন, শিক্ষা আন্দোলন, গণ অভ্যুত্থান, আগরতলা ষড়যন্ত্র মামলা, সবগুলি রিসেট বাটনে চাপ দিল, সব চলে গেল। সেরকম কিন্তু নয়। এটা অনুধাবন করার বিষয়, এটা ইতিহাসের বিষয়। সেটা যেভাবে সত্য, এটা ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। সেরকম আওয়ামী লীগ সরকার আমল, আমি 2008 থেকে শুরু করি 2024 পর্যন্ত, সেই সময়কালে আওয়ামী লীগের যে পদক্ষেপগুলি ছিল সেগুলো বাংলার 18 কোটি মানুষ সচক্ষে অবলোকন করেছেন। বাংলাদেশে যেই দুর্যোগ দুর্বিপাক এসেছে, বন্যা, খরা, বিভিন্ন জলোচ্ছ্বাস, বিভিন্ন বিভিন্ন সমস্যাগুলি, সেগুলো সরকার কিভাবে জনগণকে সাথে নিয়ে সুন্দরভাবে সমাধান করতে পেরেছে। পরবর্তীতে পৃথিবী জুড়ে করোনা এসেছে, পৃথিবী জুড়ে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব হয়েছে। সেই করোনার বিষয়টি আপনি নিজেও অনুধাবন করবেন, আপনি পৃথিবীর যেখানেই থাকুন না কেন, আপনি সেটা দেখেছেন। একটি টিকা যদি দিতে হয় 3000 টাকার উপরে, সেই টিকার একটা খরচ, মানে একটি এটাতে বিভিন্ন নামে টিকাগুলি আসছে, বিভিন্ন দেশ থেকে আসছে। হয়তো দামের একটু উঠানামা হবে, 200 টাকা 500 টাকা, কিন্তু অনেক দামি জিনিস সেটা। বাংলাদেশের সমস্ত মানুষকে, পৃথিবী জুড়ে বিভিন্ন আলাপ আলোচনায় এসছে, সবচেয়ে বেশি মানুষ মারা যাবে, কাতারে কাতারে মানুষ মারা যাবে বাংলাদেশে। আল্লাহর অশেষ রহমত, জননেত্রী শেখ হাসিনার সময়োচিত পদক্ষেপের কারণে আমাদের বাংলাদেশ অন্যান্য অনেক উন্নত দেশ থেকে বাংলাদেশ অনেকখানি বেশি নিরাপদ ছিল। যথাসময়ে টিকাও দেওয়া হয়েছে, 2টি 3টি করে, যার যতটুকু প্রয়োজন হয়েছে টিকা নিয়েছে, মানুষ সুস্থ হয়েছে। সেরকম আমি সারা বছর জুড়ে ভিটামিনের টিকা, এই আমাদের আশেপাশে দুইটি কমিউনিটি ক্লিনিক আছে। আমার গ্রামে একটি, আরেকটি গ্রামে, আমাদের ইউনিয়নে 2টি।
সেখানে আমি প্রত্যেক দিন কোনো না কোনো একটা প্রোগ্রাম শেখানো হচ্ছে, কিছু লোক সেখানে জড়ো হয়ে আছে। আমি যখন বের হই সকালে দেখি যে কিছু লোক জড়ো হয়ে আজকে এখানে কি হচ্ছে, অনেক কিছু আমরাও জানি না। যারা আমাদের হেলথ কমপ্লেক্স যেটা আছে আমাদের নাজিরহাটে, যে সেখান থেকে সেই পরিচালিত হয়। সেখানে আগে টিএইচও ছিল, এখন ইউএইচও আছে, উপজেলা হেলথ অফিসার। তিনার মাধ্যমে সরকারের নির্দেশনায় সিভিল সার্জনের যে পরামর্শে সেই কাজগুলি সুন্দরভাবে সম্পাদন হয়। তো এই টিকাগুলির ব্যাপারে আপনি জানেন, এগুলো এই বাংলাদেশের সকল মানুষ জানে। হামের টিকা থেকে শুরু করে বাংলাদেশের যত প্রয়োজনীয় টিকা শিশুদের জন্য প্রয়োজন, শিশুর নিরাপদ বাসযোগ্য একটি দেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার যে পদক্ষেপগুলি, সেটা বিশ্ব দরবারে প্রশংসনীয় ছিল। আজকের দিনে এসে যদি বলেন হামের টিকা ছিল না, আওয়ামী লীগের আমলে আপনি হামের টিকা দেয় নাই সেরকম একটি তথ্য একটি পেপারে নিউজ হয়েছে বা টেলিভিশনে নিউজ হয়েছে বা কোনো সোশ্যাল মিডিয়াতে আওয়ামী লীগের বিপক্ষে বলে প্রত্যেকদিন একদম মন উজাড় করে প্রত্যেকদিন যারা বলে তারাও কোনো ধরনের কোনো অভিযোগ উত্থাপন করেছেন কিনা? আমার প্রশ্ন আমার বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে, আমি তো ছোট মানুষ, আমার ফটিকছড়ির মানুষের কাছে আমি বলি, ফটিকছড়ির মানুষ আপনারা বলেন হামের টিকা বা ছেলেদের যে ভিটামিনের টিকা বিভিন্ন টিকার জন্য বিরক্ত হয়ে যেতেন, মায়েরা বিরক্ত হতো, নিজেদের কাম্পে ছেড়ে চলে যেতে হইতো টিকা নেওয়ার জন্য। মানে ঘরে ঘরে গিয়ে মানুষকে বিরক্ত করা, ছোট মাইক একটা নিয়ে আজকে টিকা দেওয়া হবে, আপনারা সবাই এইখানে চলে আসেন, এখানে চলে আসেন, সেরকম কেউ যেতে না পারলে আমাদেরকে বলেন অসুস্থ থাকলে আমার ঘরে এসে সে টিকা দিয়ে দাও, সেরকম অবস্থা বাংলাদেশে ছিল। তো হামের টিকার টাকা কোথায় গিয়েছে, হামের টিকা কেন আসে নাই, কোথায় কি হয়েছে, মানুষ এখন অনেক কানে, আপনি আমার চেয়ে অনেক বেশি বুদ্ধিমান, অনেক বেশি তথ্য তারা নেয় এবং সেটাকে তারা মানুষ অ্যানালাইসিস করে। কারণ হচ্ছে আমি এই কথাটা জিজ্ঞেস করার এই জন্য যে আমরা যতই বলি, আমার কাছে অনেক প্রমাণ আছে, অনেক জায়গা থেকে আমরা যে কপিগুলো পাইছি হামের টিকার বা আপনার যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়, আমি নিজে যাইও খাওয়াইছি, মানে ইচ্ছা করে দাঁড়াইয়া বাচ্চাদেরকে, ওই ছবি আমার কাছেও আছে। এরপর আমি আপনাকে জিজ্ঞেস করার কারণ কি জানেন, যে আপনার এলাকার লোকজন আপনার মুখ থেকেই শুনুক, তারাই বলতে পারবে যে তারা পাইছে কিনা আপনার দ্বারা। আর আল্লাহর অশেষ রহমত হয়তো বলতে পারেন কি জানেন, যে এটা টিকা বা ওই ক্যাপসুল এটা যদি খাওয়ার জিনিস হতো তাহলে হয়তো বিএনপি বলতো যে আপনারা নিয়ে ঘরে বসা ভাত দিয়া মাইকা খেয়া ফেলাইছেন, এটা বলতে পারতো, যেটা যেমন সারের কথা বলে ওরা এক সময়। এটা তো ভাই এখন আপনি সাংবাদিক মানুষ, আপনি অনেক বড় বড় নেতাদেরকে নিয়ে আসেন, অনেক মন্ত্রী এমপিদেরকে নিয়ে আসেন, পক্ষে বিপক্ষে সবাইকে, তো আপনারা তাদের থেকে আরো বেশি তথ্য উপাত্ত সংগ্রহ করতে পারেন। আমি কম কথায় বলি, বিরোধিতা করার জন্য, মিথ্যা অপবাদ দিয়ে ছোট করার জন্য যে কেউ যে কোনো সময় যে কোনো মিথ্যা তথ্য দিয়ে আপনাকে ছোট করতে পারবে। আপনার বিরুদ্ধে আমি একটা ফেক নিউজ আমার ফেসবুক আইডিতে লিখে দিলাম যে রাশেদ হায়দার একজন খারাপ মানুষ, এটা বলে দিলাম, আপনি কি করবেন? আমি কেমনে টেনে দেবেন? কিচ্ছু করার নেই, উপায় নেই। সেরকম। তো মুনি ভাই, আপনার পোস্টারটা আমি ছাড়ার পরে যে আজকে আপনি আসবেন, যখন আমি দিলাম, এরপরে আজকে সকাল থেকে অন্তত 3-4টা কল পেয়েছি, কারণ আমার নাম্বার সব জায়গায় দেওয়া নর্মালি, যে কেউ আমার ফেসবুকে বা ইউটিউবে ঢুকলে আমার নাম্বার পায়। তো ওইখান থেকে একজন আমারে বলছে, আমি এটা পাবলিকলি নামটা উচ্চারণ করব না ওনার, উনি আমারে বললেন যে ভাই আমি মুহুরী দাদাকে আজকে আনতেছেন, তাই লোকটা কেমন, ভাই অনেক হেল্প করছে। আমি কিরকম হেল্প করছে বলেন তো? বলে যে দেখেন আমাদের 2টা ছেলে ধরা খাইছিল, তখন আমি ওনাকে ফোন দেওয়ার পরই উনি সমস্ত ব্যবস্থা করছে। একজন মহিলা। এখন আমার আসলে জানার ইচ্ছা যে আপনি কি শুধু এই 2জনকে করছেন নাকি আরো অনেককে করছেন? আপনাকে ধন্যবাদ, আপনি আমার খবর নিয়েছেন যে আমি সত্য বলবো কি মিথ্যা বলবো সেটা আগে থেকে আপনি একটু। এটা আমার কাজ, কারণ আপনার গলা চিপা ধরার জন্য তো আমার 2-1টা কিছু লাগবে, তো একজন লোক তো ফেরেশতা না। নিশ্চয়ই। যে তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যাকে জিজ্ঞাসা করেছেন বলেছেন তাকে, তার প্রতি আমার কৃতজ্ঞতা। কথা হচ্ছে কি, 5 আগস্ট ঘটবে সেটা হয়তো আমি ছোট মানুষ, আমি একটি উপজেলার সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান, এই 1 মাস কয়দিন আমি দায়িত্ব পালন করেছি, আমি বোঝার কথা না। আমি মনে করছি যে কোনো সময় হয়তো একটা আন্দোলন হয়, এরশাদ বিরোধী আন্দোলন হয়েছে, বেগম খালেদা জিয়া বিরোধী আন্দোলন হয়েছে, অনেক রাষ্ট্রের প্রধানের বিরুদ্ধে, রাষ্ট্র পরিচালক যারা ছিলেন তাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, এটা ধারাবাহিক সিস্টেম, গণতান্ত্রিক দেশের সিস্টেম হয়। তো সেই সিস্টেমের মধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে একটি আন্দোলন হচ্ছে, সেই আন্দোলনটি অত্যন্ত ছোট ছিল, সেই আন্দোলনটি বিভিন্ন কারণে, আসলে আমি সেদিকে ডিটেলসে যেতে চাচ্ছি না, কারণ আমি মানে সরি টু সে আধা ব্যাপারী জাহাজের খবর বলে লাভ নেই। এই কোথায় ত্রুটি বিচ্ছুতি ছিল, কি কারণে কি হয়েছে, মানে সাপুকে পা কাটা যেরকম সেরকম ঘটনা ঘটেছে। আমরা আমার ফটিকছড়িতে আমরা সবসময়
সচেষ্ট ছিলাম সবাইকে মানে আমলে রাখার জন্য, সাথে রাখার জন্য। বিএনপির নেতৃত্ব যারা ছিল তারাও সেরকম মানে আন্দোলনমুখী হয়ে মারামারি কাটাকাটিতে হয়তো সম্পৃক্ত হয়নি। কিছু ছেলেবেলে বের হয়েছে, তাদেরকে আমি আপ্রাণ চেষ্টা করেছি বোঝানোর জন্য, তারা বুঝেছে। তারা তো আমাকে সবাই চিনে, বাই নেমে বাই ফেসে, তাদের পরিবারও আমাকে চিনি, সে কারণে আমি তাদেরকে নিবৃত্ত করতে পেরেছি। কোনো ধরনের কোনো টু শব্দটি ছাড়া তাদেরকে আমি বাড়িতে বিদায় করলাম যে এটা ঢাকা ভিত্তিক একটি আন্দোলন হচ্ছে, এখানে মারামারি কাটাকাটি বা গাড়ি ভাঙচুর করে তো কোনো লাভ হবে না। শুনেছেন আমাদের ফটিকছড়ি উপজেলাটা পিসপুর ছিল, 4 তারিখ পর্যন্ত ছিল। 5 তারিখের ঘটনা ঘটেছে, আমি আমাদের উপজেলা আওয়ামী লীগের অফিসে ছিলাম 2:30 পর্যন্ত। তখন দেখলাম যে সেনাপ্রধান বক্তব্য রাখবেন, 2:30 সময় অফিস থেকে বের হয়ে গেছে। পরবর্তীতে এই ঘটনা ঘটেছে, বা তারপরে আমাদের নেতাকর্মীর যারা আছে, বাইরে যারা আছে, আমাদের পরীক্ষার উত্তর অংশে বিশেষ করে, তারা একটু সমস্যায় পড়ে গেছে। সেখানে তাদের উপরে হামলা হচ্ছে, মানে সন্ধ্যার মধ্যেই শুরু হয়ে গেছে হামলা হচ্ছে। তো তাদেরকে আমি চেষ্টা করেছি যে কোন রকমে মানে একটু সরে টরে থেকে মানে নিজেকে সেভ করার কথা বলেছি। তারপরে 2-3 দিন দেখলাম পরিস্থিতি মানে জটিল হচ্ছে, মানে অবস্থা খারাপের দিকে যাচ্ছে। 8 তারিখে বাংলাদেশে একটি ইন্টারিম গভর্নমেন্ট নামে একটি সরকার গঠন করেছে। সেদিন রাত্রে আমি লাইভে গেছি। 10টা-11টার সময় লাইভে গিয়ে আমার নেতা কর্মী বা আমার ফটিকছড়ির সর্বস্তরের জনগণকে আমি অনুরোধ করেছি যে আমি পার্টি সেক্রেটারি হিসেবে নেতা কর্মীদের কাছে, উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রত্যেক জনগণের কাছে, আমাদের সম্প্রীতির ফটিকছড়ি, আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি এই ফটিকছড়িতে। আজকে 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, টু শব্দটি এখানে কেউ করেনি। কোনো বিএনপি নেতা, কোনো জামাত নেতা, কোনো অন্য পার্টি বা কারোর সাথে কোনো ধরনের কোনো, সবার সাথে বাকৃত্ব, সবাই বিয়ে, মেজবান, নামাজে জানাজা বা বিভিন্ন অনুষ্ঠানে আমরা গেলে একজন আরেকজনকে ছোট করে কথা বলা বা অসম্মান করা, সেরকম কোনো মানসিকতা আমাদের মধ্যে ছিল না। কারণ এলাকা আমাদের, বসবাস আমরা করব, এখানে সংঘাত সৃষ্টি করে মানে শান্তির জায়গাটাকে অশান্তি করার তো কোনো কারণ নাই। সেটাকে বিবেচনা করে করেছি। আমি সেই কথাগুলি তাদেরকে তুলে ধরেছি 8 তারিখে, যে এই অবস্থায় যদি আপনারা করেন, হয়তো আজকে আপনারা করবেন, কালকে দিন পরিবর্তন হবে। আজকে হয়তো শক্তিশালী আপনি, আগামীকালকে সময় আপনার চেয়েও শক্তিশালী। তো কিছুটা কমেছে। আমাদের নেতাকর্মীদেরকে আমি বলেছি আমি বাড়িতে আসি, সবাই আমার বাড়িতে চলে আসবে, যারা পারছে আসছে। আর যারা, অনেকেই তো প্রস্তুত নাই, অনেকের অর্থনৈতিক সমস্যা, আমাকে যারা বলেছেন আমি যতটুকু সাধ্য সম্ভব সেই 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ থেকে শুরু করে ছোটখাটো সহযোগিতা আমি করা শুরু করছি। আজকের দিন পর্যন্ত আমাদের যারা জেলে গিয়েছেন তাদের এক একজনের খরচ অনেকখানি, অনেকেই ন্যূনতম সামান্য জমি থাকলে বিক্রি করতে হচ্ছে, বা ওনার স্ত্রী যদি কোনো স্বর্ণ থাকে সেটা বিক্রি করতে হচ্ছে, তাদের মানে শেষ অবলম্বনটুকু বিক্রি করে হলো জেল থেকে বের হতে হচ্ছে। আমি তাদেরকে যে টাকা বা যে সহযোগিতা আমি করছি সেটা তাদেরকে সম্মান করছি, তাদেরকে আমি মনে রাখছি, সে কথা যেন তারা বুঝতে পারে যে আমাদের পার্টি সেক্রেটারি বা আমাদের উপজেলা চেয়ারম্যান আমাদেরকে মনে রেখেছেন। তাদের যে চাহিদা বা যেতে প্রয়োজনের সামনে আমার এই দেওয়া অপ্রতুল, খুবই কম, কিন্তু আমি তাদেরকে সম্মানের জায়গা রেখেছি। আমি কোনোদিন কাউকে টাকা দিয়ে বা কাউকে দিয়ে ফেসবুকে লিখি নাই, মানে ওই ব্যক্তিকে আমি টাকা দিয়েছি 5,000, 10,000, 2,000 টাকা আমি দিই, কারণ আমি তাকে সহযোগিতা করেছি খুবই কম। আমি তাকে ফেসবুকে দিয়ে, তাকে ছোট করে মানুষের কাছে হিয়া প্রতিপন্ন করার কোনো মানুষকে দাম নেই। তবে আমি আমাদের জেলে যারা গিয়েছেন, 2-1 বাকি আছে কিনা এখন আমি হয়তো বের হয়েছে জানি না, আমি সবার কাছে আমার সম্মানিটুকু আমি পাঠানোর চেষ্টা করি, সবার কাছে। সেটা আমার ব্যক্তিগত, কিন্তু আমি আওয়ামী লীগকে ওন করি, আমার দেওয়াটা আওয়ামী লীগের দেওয়া হবে। আমি মনে করি সেটা আমার জননেত্রী শেখ হাসিনা। আপনি যেটা দিচ্ছেন, আপনি বলতে চাচ্ছেন যেটা দিচ্ছেন সেটা আপনি শেখ হাসিনার নির্দেশেই হ্যাঁ, অবশ্যই আমি শেখ হাসিনাকে রিপ্রেজেন্ট করছি। আমি আমার থেকে দিচ্ছি, কিন্তু আমি আমার জননেত্রী শেখ হাসিনাকে রিপ্রেজেন্ট করছি। এবং অন্যান্য আমাদের যারা নেতা কর্মী রয়েছে তাদেরকে যতটুকু সহযোগিতা করা দরকার, হাসপাতাল বা কারো ব্যক্তিগত, কারো স্ত্রী, কারো সন্তান, কারো বিভিন্ন ভাবে আমি তাদেরকেও সহযোগিতা করার চেষ্টা করছি, মানে ওভারঅল সহযোগিতা করার চেষ্টা করছি। কিন্তু তাদের চাহিদার তুলনায় সেটা অপ্রতুল ছিল, কিন্তু আমার চেষ্টার কিন্তু কোনো কম ছিল না। সাধ্য এবং স্বাদের সমন্বয় একটা বিষয়, আপনি তো বুঝতেই পারছেন। অবশ্যই এটা একজন দ্বারা সবকিছু সম্ভব না। তবে ব্যক্তিগতভাবে অনেকে, আমাদের নেতারা অনেকেই ব্যক্তিগতভাবে অনেকে চেয়েছেন, অনেকেই দিয়েছেন। আমি ওনাদের কথা ওনারাই বলবেন, আমি কাউকে কেউ দেয় নাই আমি দিয়েছি সেরকম না। সবাই অত যার যার অবস্থান থেকে চেষ্টা করেছেন। আমি আমার মানে পরিধিটা একটু বিস্তৃত করে করার চেষ্টা করেছি। আপনার উপজেলার যারা আছে এখন নির্যাতিত যেসব কর্মীরা আছে, ওদের সাথে কথা হয় আপনার প্রতিনিয়ত কথা প্রতিনিয়ত আপনার এলাকার এমপি কে? আমাদের এলাকার এমপি আমাদের প্রয়াত সাংসদ রফিকুল আনোয়ারের মেয়ে খাদিজাতুল আনোয়ার সোনি। ওনার সাথে কি যোগাযোগ আছে আপনাদের? আছে আমাদের নেতা এটিএম পিয়ারুল ইসলাম, ওনার সাথেও যোগাযোগ আছে। আমাদের জেলা আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন,
12-13 জন সবার সাথে আমার মানে দুই একদিন পর পরে সবার সাথে কথা হয়। আমাদের ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ সক্রিয় রয়েছে। আমরা ভার্চুয়ালি ওয়ার্কিং কমিটি মিটিং করি। আমাদের সিনিয়র নেতারা সবার সাথে আমরা মিটিং করি। সবার সাথে একজন আরেকজনের সাথে খুবই সম্পর্ক খুবই মানে মধুর, ভালো। আপনি তো উপজেলা চেয়ারম্যান মানে 2 মাস বা 2.5 মাস না, আমি শপথ গ্রহণ করেছি 20 জুন। 20 জুন। জুলাই মাস ছিল, তো 1 মাস 15 দিন। 1 মাস 15 দিনের মধ্যে ওয়ার্কিং ডে ছিল 30 দিন বা বিভিন্ন ছুটি ছিল। আমি প্রত্যেক ওয়ার্কিং ডে তে অফিসে ছিলাম, আমি কোনো মিস নাই। তো আমি একটি সমন্বয় সভায় শুধু করতে পেরেছি। আমাদের এমপি না থাকার কারণে আরেকটি করার কথা ছিল, তিনি একটু কাজে ছিল, যে কারণে আরেকটি হয়তো করতে পারিনি। একটি সমন্বয় সভা করছি। সেই সমন্বয় সভায় প্রথম পদক্ষেপ, আমি গতকালকে একটি ঘটনা ঘটেছে, গতকালকে না প্রত্যেক দিনই ঘটে যাচ্ছে, যে রোড অ্যাক্সিডেন্ট। তো সেখানে আমি বলেছি, প্রথম মিটিং এও আমাদের এই আইন শৃঙ্খলা মিটিং এর কথাটি ছিল যে মানে সড়কের নিরাপত্তার ব্যাপারে কথা ছিল, কিন্তু পরবর্তীতে কাজ করতে পারিনি, হয়তো সময় বা সেটা ভাগ্যের ব্যাপার। এটা সৃষ্টিকর্তা কর্তৃক নিয়ন্ত্রিত, আমি তো আর নাই।